স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি মোর্শেদ শোভন। অবশেষে বন্দি দশা থেকে মুক্ত হয়েছে কুষ্টিয়া শিশু সালাউদ্দিন লাবিব। মা মানসিক ভারসাম্যহীন এবং বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় শিশুটিকে আটকে রাখা হতো ঘরে। এ নিয়ে চ্যানেল 24 এর প্রতিবেদন প্রচারিত হওয়ায় দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে। অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এখন আর ঘর বন্দি নয় 4 বছর বয়সী শিশু সালাউদ্দিন লাবিব। মুক্ত পরিবেশে ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে, উপভোগ করছে প্রকৃতি। অথচ কদিন আগেও দুর্বিষহ জীবন ছিল তার। মা মানসিক ভারসাম্যহীন ও বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘরে আটকে রাখা হতো শিশুটিকে। শিশুটির দুর্বিষহ জীবনযাপন নিয়ে প্রতিবেদন প্রচারিত হয় চ্যানেল 24-এ, যা দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে, সাড়া দেয় মানুষের মনে। এই প্রতিবেদনেই পাল্টে যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামেরহাট গ্রামের 4 বছর বয়সী লাবিব ও তার পরিবারের জীবন। চ্যানেল 24-এ একটু ভিডিও করে ছাড়িয়ে দিয়েছেন, সেজন্য দিলাম। মানুষ দেখছে, আমার বাবু জামা কাপড় দেখছে, আমার গাড়িটা ঠিক করে দিল, ঘরটা ঠিক করে দিল, সবাই অনেক কিছু দিচ্ছে। এখন দুই বাপ বেটা একসাথে ঘুরতে পারছে, চলতে পারছে, অনেক জায়গায় যেতে পারছে। ঘরটাও কিছু অংশ পাকা করে দিছে। সরকারের কাছে আর্থিক সহায়তা করছে আমরা গ্রামবাসী, যেন লিটন ফকিরের পাশে সবাই এসে আমরা দাঁড়াই। ছেলে নিয়ে এখন ওই রাস্তাঘাটে বেড়াতে, এটা জীবনের রিস্ক। এই রিস্কটা যদি দোকান দিয়ে যদি বন্ধ হইতো, তাহলে ও চলাফেরাকে খাতি পারত। অনেকেই কিন্তু এখন ওই শিশুটির জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়েছে। এটি আমি মনে করি যেটি একটা অনুপম দৃষ্টান্ত। তার কেউ ভাত পানি কেউ দেওয়ার লোক নাই, তার মাটা কেউ নাই, বাপটাও কেউ নাই, সে একদম অসহায় মানুষ। তাৎক্ষণিকভাবে, যেমন আমি নিজেও জানতাম না যে আমার ইউনিয়নে এইরকম একটা অমানবিক জীবনযাপন করছে, তাৎক্ষণিকভাবে আমি চ্যানেল 24-এর নিউজ দেখার পরে আমি সেখানে যে তাৎক্ষণিকভাবে আমি আধা ঘন্টার ভিতরে প্রায় 7টা ড্রেস এবং কম্বল, লেপ এইগুলো এবং তাকে আমি টিন দিয়ে সহযোগিতা করছি। নিউজটি প্রচারের পর সহায়তার হাত বাড়িয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সহ অনেকেই। জানান, প্রতিটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে প্রতিবেদনটি। যখনই এই প্রতিবেদনটি দেখেছি তখনই আমি ইউনো সাহেবকে ফোন করেছি এবং ফোন করে বলেছি যে দেখো, তাদের আসলে এখন কি সাহায্যের প্রয়োজন, যে সাহায্যের প্রয়োজন হয় তারা যেটি চাবে আমরা আমাদের পক্ষ থেকে সবটুকুই সহযোগিতা করব। প্রতিবন্ধী হওয়ায় 4 বছর বয়সী ছোট্ট শিশু সন্তান লাবিবকে ঘরে আটকে রেখে ভিক্ষা করতে যেতেন বাবা লিটন ব্যাপারী। সারাদিন একাকী ঘরের মধ্যেই খেয়ে না খেয়ে অসহায় দিনানিপাত করত লাবিব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জন্মের পর থেকেই দেখেনি পৃথিবীর আলো। শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে শুনে হয়েছেন কোরআনের হাফেজ। ভাগ্যে জোটেনি কোনো চাকুরি, তাই বাড়ির সামনে চা ও মুদির দোকান দিয়ে সংগ্রামী জীবন পার করছেন মেহেরপুরের দৃষ্টি প্রতিবন্ধী আশিকুজ্জামান হৃদয়। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাওয়াউন আলাইহিম। মেহেরপুরের আমঝুপি গ্রামের দরিদ্র ওয়াসিদুল ইসলাম ও শাহনাজ বেগমের ঘরে জন্ম হৃদয়ের। জন্মের পর থেকেই অন্ধ তিনি। অন্ধ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান দরিদ্র বাবা মা। ভবিষ্যতে চিন্তা করে 6 বছর বয়সে বাবা মা তাকে ভর্তি করে দেন একটি মাদ্রাসাতে। প্রবল ইচ্ছাশক্তির জোরে শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে শুনে হাফিজিয়া পাশ করেন হৃদয়। একজন পড়তো, শুনে শুনে আমি মুখস্থ করতাম। সেই থেকে বিভিন্ন মাদ্রাসায় যেতাম, যে আমার পিছনে সময় দিতে পারতো, যে শিক্ষক, যে ছাত্ররা আমার পিছনে সময় দিতে পারতো, তাদের কাছে আমি যেতাম। এভাবে শুনে শুনে আমি 2021 সালে হাফেজ চুয়াডাঙ্গা থেকে হাফেজ শেষ করে বের হয়ে এসেছিলাম। অনেক জায়গায় চাকরি খুঁজেছি, মাদ্রাসার চাকরি, ইমামতের চাকরি, অনেক জায়গায় থেকে অনেক অপমান অপদস্থ হয়ে ফিরে এসেছি। এবার আমার একটা বন্ধু বিদেশে থাকে, মালয়েশিয়ায় থাকে, সে কিছু টাকা দিয়েছিল, আর এদিকে আমঝুপি শিশু কিশোর সংগঠন থেকে মাল উঠাই দিয়েছিল। এই 3 জনের হেল্প নিয়ে আমি আজকে এই জায়গায়। অনেক আশা নিয়ে হাফেজ হয়েও সমাজের নিষ্ঠুর কষাঘাতে ভাগ্যে মেলেনি কোনো চাকুরি। অবশেষে গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবারের সহায়তায় বাড়ির সামনের একটি কক্ষে শুরু করেন চা ও মুদি ব্যবসা। গত 2 বছর ধরে চালিয়ে আসছেন এ ব্যবসা। শিক্ষকতা করেও তার দিনটা চলবি,
এরকম চিন্তা ভাবনা করে ওকে হাফেজি পড়ালাম। পড়ানোর পরে দেখা যাচ্ছে এক মসজিদে তারাবি পড়াইতো, এমন সময় কমিটির লোকজনে বলছে যে নাকি ওর পিছনে নামাজ হবে না, এনি অনেক সমস্যা হইলো। আমি বললাম যে তারা আর নামাজ টামাজ আর পড়ানোর দরকার নেই, চাকরি বাকরি করার দরকার নেই, চলো আমার বাড়িতে আমি একটা ছোটো করে দোকান দিয়ে দিই, যদি তুমি যদি চালাতে পারো, আল্লাহ পাক যদি চালায় তোমাকে, তাহলে ওখান থেকেই তোমার দিনপাতটা চলে যাবে। সেরকম কোনো ক্যাশপাতি দিতে পারিনি ছেলেটাকে। যদি কেউ কোনো দয়াবান ব্যক্তি যদি কোনো সহযোগিতা করে, হয়তো তার আমরা না থাকলে হয়তো তার দিনপাতটা চলে যাবে। তো প্রাথমিক পর্যায়ে যখন আমরা শুনতে পারি যে সে একটা ব্যবসা করতে চায়, তো আমরা অন্ধ হিসেবে ততটা গুরুত্ব দিয়েছিলাম না। তারপরে যখন তার প্রবল ইচ্ছা শক্তি, যখন আমরা দেখলাম যে তার খুব প্রবল ইচ্ছা শক্তি আছে যে সে পারবে এরকম, তখন আমরা অল্প সামান্য তাকে সহযোগিতা করে, তার বাবাও কিছু মাল উঠিয়ে তাকে যে সে ব্যবসা করতে পারে কিনা তাকে উঠিয়ে দেওয়া হয়। এই ধরনের অন্ধ মানুষদের পিছনে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমার বিশ্বাস তারা সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে যে ভিক্ষাবৃত্তি না করেও, মানুষের সমাজের কাছে ভিক্ষা না চেয়েও নিজে স্বাবলম্বী হয়ে, আত্মনির্ভরশীল হয়ে জীবনে মানসম্মান নিয়ে তারা সমাজের বুকে বেঁচে থাকতে পারবে। অন্যের মুখাপেক্ষী না হয়ে অন্ধ হৃদয়ে নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ ও তার বন্ধুরা। মেধাশক্তি ভালো হওয়ার কারণে হাফেজা শেষ করছিল। হাফেজা শেষ করার পরে সে চাকরি বাকরি খুঁজছিল কিন্তু পায় নাই। তারপরে দেখলাম যে ওর বাড়ি থেকে বলল যে চাকরি বাকরি খোঁজার দরকার নাই, তোকে আমি একটা দোকান দিয়ে দিই, তুই বসে একটু ব্যবসা করতে পারিস কি দেখ। সে অন্ধ হওয়ার পরেও সে হাফেজা পাশ করে সে নিজের পায়ে দাঁড়ায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছে। এর জন্য আমরা অনেক গর্ববোধ করছি। ধন্যবাদ জানাই, হৃদয়কে স্বাগত জানাই, এবং যারা হৃদয়ের হয়ে কাজ করছে, তাকে কর্মক্ষম হিসাবে গড়ে তুলছে, তাদেরও ধন্যবাদ জানাই। সেক্ষেত্রে আমার প্রতিবেশী হিসাবে আসল দেখি ও কিন্তু ব্যবসা করে খায়, তারপরে টাকাগুলোও খুব ভালো করে গুনতে পারে। অন্ধ এই হাফেজকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তা। অসম্মানজনক পেশা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হয়, সে কিন্তু এই ধরনের পেশায় যায়নি। সে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য নিজের পায়ে দাঁড়িয়ে সে পৃথিবীর বুকে বিচরণ করতে চায়। সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যেই তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন, এবং অবশ্যই সমাজসেবা অধিদপ্তর তার জন্য আরও যে করণীয় আছে তার জন্য আমরা সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করব, এবং তার যদি কোনো প্রশিক্ষণ লাগে সেটারও আমরা ব্যবস্থা করব। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অন্ধ এ আশিকুজ্জামান হৃদয় হতে পারেন অন্যান্য প্রতিবন্ধীদের অনুকরণীয় দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আইনশৃঙ্খলা বাহিনী এখনও সক্রিয় না হওয়ায় খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে মহড়া, গুলি করে হত্যা ও কুপিয়ে আহত করা ছাড়াও ঘটছে ডাকাতির ঘটনা। এতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে মানুষের মধ্যে। খুলনা নগরীর দৌলতপুর থানার কালীবাড়ি বাজারের দত্ত জুয়েলার্সে গত 28 অক্টোবর দুপুরে হানা দেয় দুর্বৃত্তরা। গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায় তারা। বসুপাড়া এলাকায় 5 নভেম্বর রাতে ব্যবসায়ী রফিকুল ইসলাম মুক্তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে কুপিয়ে আহত করা হয় তাকে। নগরীর সোনাডাঙ্গা এলাকায় গত 21 নভেম্বর একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও টাকা লুট করে দুর্বৃত্তরা। নগরীর দৌলতপুর এলাকায় দিনের বেলা সন্ত্রাসীদের এই মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। নিরালা এলাকায় 3 ডিসেম্বর রাতে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় সন্ত্রাসীরা। তাদের গুলিতে আহত হন পথচারী ইউনুস শেখ। পরে আবারও মহড়া দিয়ে চানমারি এলাকায় গিয়ে ফাঁকা গুলি ছোড়ে তারা। এছাড়া কুপিয়ে আহত করে আহাদ নামে এক যুবককে। হত্যা, রাহাজানি এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন সন্ত্রাসী চক্রের আমরা দেখি যে শহরে মহড়া। কিশোর গ্যাংও এখন মারাত্মকভাবে তারা এখন সক্রিয়, এবং এটার মাধ্যমে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় গেছে যে খুলনাবাসী, খুলনা নগরবাসী সর্বত্রই সবসময় আসলে এক ধরনের আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের সময় যাচ্ছে। ইতিপূর্বে যে সমস্ত সন্ত্রাসী জেলখানায় ছিলেন তাদের অনেকে ছাড়া পাওয়ার কারণেও আসলে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে বলে আমরা মনে করছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সক্রিয়তার অভাব আছে, এবং সংশ্লিষ্ট যে প্রশাসন মাঠে আছে তাদের কাছ থেকে যে সক্রিয়তা আমরা আশা করি বা যেটা দরকার সেটার অনুপস্থিতি আছে। খুলনায় সন্ত্রাসীর আগের থেকে অনেক বেপরোয়া হয়েছে, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবস্থান তেমন দেখা যাচ্ছে না, তাদের অভিযানও তেমন পরিলক্ষিত হচ্ছে না, এজন্য
নির্দ্বিধায় তারা তাদের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে। 2 নভেম্বর রাতে নগরীর আলকাট্রা মিল এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় রাসেল নামে এক সন্ত্রাসীকে। টুটপাড়া এলাকায় 29 নভেম্বর রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। সেখানে কুপিয়ে আহত করা হয় বিএনপি নেতা বইং মোল্লাকে। 4 ডিসেম্বর মারা যান তিনি। 2 ডিসেম্বর সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার শরাবপুর বাজারে সন্ত্রাসীদের গুলিতে আহত হন সবজি বিক্রেতা নাইম সানা। 6 ডিসেম্বর বিকালে রূপসা উপজেলার বাগমারা গ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ইমরান হোসেন নামে এক যুবক। সন্ত্রাসী কর্মকাণ্ড খুলনায় বিভিন্ন গ্রুপ রয়েছে, যাদের নাম আমি উল্লেখ করছি না, যেগুলি পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তারা এই বিষয়গুলি দেখবেন এবং অবিলম্বে খুলনার জনমনে স্বস্তি এবং শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করবেন। কয়েকদিন আগে আমাদের 30 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আমিন মোল্লা বইংকে হত্যা করা হয়েছে কুপিয়ে। আমরা তীব্র নিন্দা জানাই। যারা দোষী, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে। পুলিশ বলছে মাদক বেচাকেনা ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ঘটছে সন্ত্রাসী কর্মকাণ্ড। সন্ত্রাসীদের ধরতে তৎপর রয়েছেন তারা। আসলে খুলনা মহানগর পুলিশ নিষ্ক্রিয় না। পুলিশ যথেষ্ট দক্ষতার সাথে এবং প্রফেশনালিজমের সাথে খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। খুলনা মহানগরীতে বিভিন্ন গ্রুপ তাদের অভ্যন্তরীণ কোন্দল এবং এলাকায় আধিপত্য বিস্তার এবং এর পাশাপাশি মাদকের যে ব্যবসা আছে সেটাকে প্রতিষ্ঠিত করাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। সুতরাং আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখেই যাতে এই তাদের যে কর্মকাণ্ড সেটা প্রতিরোধ এবং প্রতিকার করা যায় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নগরী ও জেলায় গত 3 মাসে হত্যাকাণ্ড ঘটেছে 8টি। হত্যাসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বেশিরভাগই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। ডিজিটাল ঢেকি তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন যশোরের উদ্যোক্তা মাহবুবার রহমান। সেটি এখন দেশব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছেন তিনি। আবহমান বাংলার ঐতিহ্য এই ঢেকিকে টিকিয়ে রাখতেই তার এই আবিষ্কার। ডিজিটাল যুগে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকি যখন বিলুপ্তির পথে, তখন সেই ঐতিহ্যকে ধরে রাখতে যশোর সদরের চাঁদপাড়া গ্রামের মাহবুর রহমান আবিষ্কার করেন ডিজিটাল ঢেকি। তার ডিজিটাল ঢেকি সাড়া ফেলেছে এই অঞ্চলে। এখন তিনি তৈরি করছেন ডিজিটাল ঢেকি এবং সরবরাহ করছেন সারা দেশে। আমরা তার কাছ থেকে জেনে নেব তার এই আদ্যপান্ত। মাহবুর রহমান, আপনি একটু যদি বলেন যে আপনি এই যে ডিজিটাল ঢেকি তৈরি করে সরবরাহ শুরু করেছেন, এতে কেমন সাড়া পাচ্ছেন? দেখেন, আমি এটা তো 7-8 মাস আগে ধরে আর কি এই তৈরি করার কাজটা শুরু করছি। তাতে করে ইনশাল্লাহ ভালোই সাড়া আমি পাচ্ছি এবং সারা বাংলাদেশে আমার যেমন লালমনিরহাট, আপনার হচ্ছে বিভিন্ন জেলা আর কি, কিশোরগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, রংপুর, এবার বিভিন্ন জেলায় আর কি আমি দিচ্ছি, খাগড়াছড়ি। এতে করে আল্লাহর রহমতে খুবই সাড়া পাচ্ছি এতে আমি করে। আর এইগুলো আমি আশাবিদ রয়েছি যে এইগুলো আরও আমার এই ব্যবসাটা এইগুলো করে আমি দাঁড়া করাতে পারবো এবং অনেকটা মানুষের এরপরে আর কি আগ্রহিতা এবং চাহিদা আছে আর কি। তাতে করে মানুষ, আমি চিন্তা করতেছি যে মানুষ তাতে আরও নিক, আরও চালাতে পারুক, সেই আশা আমি রয়েছি আর কি। আচ্ছা, আপনি যদি একটু বলেন যে এই যে ঢেকি তৈরি করতে আপনার কতদিন সময় লাগে এবং খরচটা কেমন যারা কিনতে চায় বা, এবং এখন তো দেখছি আপনি 2 ধরনের ঢেকি তৈরি করছেন, এটা যদি একটু বিস্তারিত বলেন। দেখেন, আমার ওই দুটোর থেকে এইগুলো তো আর আপডেট, আরও ফিনিশিং কোয়ালিটি মানসম্মত এবং এইগুলো ফ্লোরে ফরে রেখে চালানো যায়। তাতে করে এগুলো আমার এখন তৈরি করছি, আমার ওগুলো তো করতে অনেক টাকায় খরচ হয়েছে আমার, কিন্তু এখন আমি দিচ্ছি মানুষকে 1,30,000 টাকা এক জোড়া ঢেকি আর কি। তাতে করে অনেকেই নিয়ে যায় কাজ করতেছে, তাদের সার্ভিসও ভালো। আমি খোঁজ খবর নিই ওনাদের কাছে, ওনারা ফোন দেয় না আমার কাছে, আমি ওনাদের উপজে দিই, মানে ওনাদের দরকার নাই বলে দেয় না, কিন্তু আমি দিয়ে ওনাদের কাছে শুনি যে আপনাদের কেমন সার্ভিস। ওনাদের ভালো সার্ভিস, খুবই ভালো সার্ভিস, এবং ওনাদেরও যে ওই ফুড খাবারগুলো ওনারা বিক্রি করতেছে সেইভাবে আর কি চালাচ্ছে। আর আমি এই যে এইগুলো এখন অনেক জেলারই অর্ডার রয়েছে, আমি সেভাবে তৈরি করতেছি আর কি। আর আমার এক জোড়া ঢেকি শুরুর থেকে শেষ তোমাতিক 20 থেকে 22 দিন সময় লাগে। তা আমি নিজের কিছুটা আরও কাজগুলো এগোয় রাখি। আর বাবলা কাঠ দিয়ে আমি তৈরি করি, সলিড বাবলা কাঠ দিয়ে। আমার বাবলা কাঠ ওই পাশে রয়েছে, বাবলা কাঠের সব ঢেকিগুলো বাবলা কাঠ দিয়ে তৈরি করি। আর এগুলো সব আসছে আপনার বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে তৈরি করি, মোটা মাল, এতে কোনো ভাইব্রেশন টিভিব্রেশন কিছু করে না, এবং এই মালগুলো খুবই সুন্দর লংজিভিটি আর কি থাকে আর কি, লংজিভিটি, এবং খুবই সুন্দরভাবে পরিচালনা করে, শব্দও কম হয় এই ঢেকিগুলো আর কি। অনেক মানুষ আছে যে আমাদের নিজের কাজ করব, সেই কারণে সিঙ্গেলগুলো আমি ডেলিভারি দিয়েছি, সিঙ্গেলগুলো বিক্রি করতে, সিঙ্গেলগুলো নিয়ে তারা নিজেদের কাজের জন্য ব্যবহার করতেছে। অনেকে 2টো নেয়, অনেকে 4টেও নিচ্ছে। আচ্ছা, এই যে ঢেকি তো আমাদের মা বোনেরা পায়ে দিয়ে এটা
পিঠার জন্য আটা বা অন্যান্য জিনিস তৈরি করতেন, আপনি ডিজিটাল ঢেকির চিন্তা কেন মাথায় এলো, কিভাবে এলো, এবং আপনার ভবিষ্যৎ চিন্তাটা কি? এখন দেখেন ভাই, এখন তো আসলে এখন তো মানুষের শরীরই আসলে তো ওইভাবে শক্তি নাই। এখন 1 ঘন্টা ঢেকি পাট দিলে তো অনেকটা ওনাদের পায়ে সমস্যা হয়, মাজায় সমস্যা হয়, নানান তাল বেতালের মহিলাদের আসলে সমস্যা। তা আবার ঢেকি পায় না। দেখেন রাইস মিলের দাপটে আসলে তো এই পুরাতন ঐতিহ্য বাঙালির, আমাদের বাঙালিদের পুরাতন ঐতিহ্য তো ঢেকি, আর এইগুলো তো বিলুপ্তি হওয়ার পথে চলে গেছে, এখনও নেই প্রায়। কিন্তু আমি এইডারে টার্গেট করে এবং ইচ্ছা চেতনা করে চিন্তা করলাম যে এইডারে আমি আসলে ধরে রাখবো কীভাবে বিলুপ্তি যাতে না হয়, সেই কারণে আমি এটা ধরে রাখছি আর কি। তো এই আর কি, এখন এটারে আমি আশায় রয়েছি যে এটা সারা বাংলাদেশ ব্যাপী হয়ে যাবে ইনশাল্লাহ, আমি সেই আশায় করি আর কি, সেই আশায় রয়েছে। এবং মানুষের প্রতিও এরকম একটা আস্থা বিশ্বাস মানুষের আছে আর কি। সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার জন্য আপনার প্রত্যাশা কি, চাওয়া কি? আপনার এই শিল্পকে আরও বড় করার ক্ষেত্রে আপনার চিন্তা এবং চাওয়াটা কি? এখন দেখেন বাদ বাকি পুরো আল্লাহর ইচ্ছা। এখন আমি তো আসলে কষ্ট করি, পরিশ্রমও করি, এখানে অনেকটা সময় কাজ করি, তারপরেও এখন আর্থিক অবস্থা এখন ওইটা না। তারপরেও এখন কোনো ব্যাংক সহায়তায় যদি কোনো অল্প পার্সেন্টেনে যদি আমি কোনো ব্যাংক সহায়তায় পাই, তাহলে আমি এই শিল্পটার আরও বড় করার চিন্তা ভাবনা আছে আর কি আমার। মাহবুর রহমানের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, কারণ এক সময় যে এই ঢেকি গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে পাওয়া যেত, সেই ঢেকি এখন কিন্তু কয়েক গ্রাম মিলেও একটি ঢেকি আছে কিনা সেটা বলা মুশকিল। এই পরিস্থিতিতে মাহবুর যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ নিঃসন্দেহে ঢেকির যে ছন্দময় শব্দ সেটাকে হারিয়ে না যে তাকে রক্ষা করার জন্য একটি ভালো উদ্যোগ বলেই মনে করছেন এখানকার মানুষ, এবং তারা স্বপ্ন দেখছেন সেই পুরানো ঢেকি সকলেই, এই ডিজিটাল ঢেকি সকলেই সংরক্ষণ করবেন। কারণ তারা বলছেন যে রাইস মিলের যে আটা তৈরি করা হয় তার পিঠা খুব ভালো হয় না, সুস্বাদু হয় না। ঢেকির পিঠা যত আটার তৈরি যে পিঠারা যে সুস্বাদু বা সুন্দর হয়, সেই কারণে এই শিল্পের ভবিষ্যৎ সফলতা কামনা করছেন সকলেই। পত্রিকা কেনার টাকা নেই, কিন্তু তাতে কি, জানার আকাঙ্ক্ষার তাড়নায় অন্যের কাছে হাত পেতে যা পান তাই দিয়েই কেনেন প্রতিদিনের 10টি জাতীয় দৈনিক পত্রিকা। শুধু নিজেই পড়েন না, অন্যকেও পড়তে উৎসাহিত করেন নড়াইলের সিদ্দিক মোল্লা। সকাল থেকে রাত নতুন কিছু জানার সাধনায় নড়াইলের সিদ্দিক মোল্লা। বয়স যখন 76-এর এদিক সেদিক, কিন্তু তথ্য জানার স্বাদ যেন মেটে না। যখনই সময় পান চোখ থাকে পত্রিকার দিকে, কিন্তু সেই পত্রিকা কেনার টাকা নেই, তাতে কি, জানার আকাঙ্ক্ষার তাড়নায় অন্যের কাছে হাত পেতে যান, তাই দিয়েই প্রতিদিন কেনেন 10টি জাতীয় দৈনিক পত্রিকা। জ্ঞান অর্জন করেন দেশ বিদেশের খবর খোঁজ খবর সব কিছু আমি জানতে পারি, কোথায় গেলে পৃথিবীর সব জায়গায় কোন রাষ্ট্রে কোন দেশে সব কিছু আমার লাগলে ভালো লাগে, ফলে বোঝা যায়, সেই জন্য পত্রিকা পড়ি। আমার তো কিছু নেই, টিভি নেই, রেডিও নেই, দামি দামি কোনো খবর মোবাইল টোল সব নেই বলে আমি এই পত্রিকা মনেতেই পড়ি, আগে গাগুড়াই সব মেল বেশিও পড়ি, কিনে কিনে পড়ি, খুব খুশি লাগে। আমার তো কিছু নাই তো দেখার মতন জীবনে। আগে তো টিভি ছিল, রেডিও ছিল, এসব নেই। এখন এই যুগে আমি এইসব পড়ি, পছন্দ সারা দেশে কোনো খোঁজ খবর রাখা যায়, আনন্দ ফুর্তি পাওয়া যায়, সেই জন্য আমি পুরো দেশে সব কিছু পড়ি সুন্দর করে, পড়লে খুব ভালো লাগে, আনন্দ লাগে মনে। পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছা থাকলেও 10ম শ্রেণীতেই ইতি টানতে হয় সিদ্দিক মোল্লাকে। পরিবারের হাল ধরতে পিয়নের চাকুরিতে যোগ দেন। পেনশনের 2.5 লাখ টাকায় 4 মেয়ের বিয়ে দেন। এখন সামান্য কিছু বয়স্ক ভাতায় চলছে স্বামী স্ত্রীর সংসার। টানাপোড়েনের এই সংসারে পত্রিকা কিনে পড়া যেন এক বিলাসিতা। দেশের দুনিয়ার খবর, ঢাকা কোন গেল, রাজশাহী বর্ডারে গেল, ভারতে গেল, দিল্লি গেল, সব কিছু চিনি গেল, রাশিয়া গেল, কোনো যুদ্ধ বন্ধ সব বোঝা যায়। ওই ফোল্ডারে জ্ঞান বুদ্ধি ফোটা খুশি আনন্দ পাই, আর মানুষের জানাই দিই, এর বেশি সুখ শান্তি পাই, আনন্দ পাই। কই যে কপির তেল ভুলিয়ে যাবে না, তা করলেও আমার পরে ধমক দিয়ে তাই ইয়ারে ফড়ার তালেই তাই মেলা রাত তোমায় ফড়ে। শুধু একা পত্রিকা পড়েন না, অন্যকেও পত্রিকা পড়তে উৎসাহিত করেন। পত্রিকা পড়লে জ্ঞান বাড়ে, দেশ সম্পর্কে জানা যায় বলে ধারণা তার। এলাকার বেশিরভাগ মানুষই সিদ্দিক মোল্লার এই পত্রিকা পড়া উপভোগ করেন। বগলে সবসময় থাকে, 1 খানক 2 খানক 5 খানক সবসময় ওনার বগলে থাকে। আর সকালে ঘুমেতে উঠে ওনার আছে পত্রিকায় আছে ওনার দেখা, ও সকালেও যা সন্ধ্যেও তাই, উনি পত্রিকা ছাড়া আর কিছু বোঝেন না। তো পত্রিকা পড়ার লোকই পাওয়া যায় না, কিন্তু সিদ্দিক মিয়া এখনও আগের সেই ঐতিহ্য ধরে রেখেছে। হ্যাঁ, উনি খুব কষ্ট করে ধার দেনা করেও প্রতিদিন 8টা 10টা করে পত্রিকা কিনে নিজেই প্রতিদিন আসছে পড়াশোনা পড়ে। আমার সিদ্দিক ভাই কাগজ না পড়লে ওনার মাথায় কাজ করে না, বুঝেছেন। একদিন খবরের কাগজ পায়নি এই জায়গা,
উনি 40 টাকা খরচ করে ভ্যান ভাড়া দিয়ে সে কাগজ এনে এইখানে সে বসে পড়ায়, আমাদের শোনায় পড়া, বুঝলেন? বেকায়দা লোক উনি, গরিব হতেই পারে কিন্তু কাগজ ছাড়া উনি চলতে পারে। নিজের কাছে খাবার খাওয়া টাকাও না থাকে, তারপরেও দেখা যাচ্ছে আপনার মানে 10 টাকা 20 টাকা হয়েছে ওনার কাছে, উনি পত্রিকা কিনতে চলে যাবে ওই 10 টাকা 20 টাকা নিয়ে। ওর কাছ থেকে 10 টাকা 5 টাকা 2 টাকা 5 টাকা নিয়ে যায় পাই, তা দিয়ে সে পত্রিকা তিনি প্রায় 8টা 10টা পত্রিকা আমি দেই, প্রত্যেক দিন করে ব্যাগে করে আইনে পড়ে, আবার পরের দিন ওই টাকার কাছে চলে যায়। কেউ সিদ্দিকের খবর রাখুক না রাখুক, তাকে যে রাখতে হবে দেশ বিদেশের খবর। এই জানার তৃপ্তির মানদণ্ড করা যায় না কোনো টাকার পরিমাপ কাঠি দিয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, এখানকার মনোরম পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পর্যটকরা। চলুন দর্শক এবার ঘুরে দেখে আসি বিনোদন কেন্দ্রটি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবথেকে বড় বিনোদন পার্ক ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট। এখানে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে বিনোদন প্রেমীরা এসে থাকেন, আর বিশেষ করে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত কিন্তু সবথেকে বেশি মানুষের সমাগম ঘটে থাকে। এছাড়া বিভিন্ন দিবসেও কিন্তু এখানে মানুষের প্রচুর সমাগম ঘটে। আর এই বিনোদন প্রেমীদের জন্য কিন্তু পার্কে এখন চলছে পরিচর্যার কাজ, অনেকেই বিভিন্ন ধরনের পরিচর্যা কাজ করছেন। আর এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য, তার পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই কিন্তু শিশু থেকে শুরু করে সব ধরনের বয়সী মানুষ এখানে তাদের বিনোদনের জন্য এসে থাকে। তো দর্শক চলুন দেখে আসি ভেতরে কি কি ধরনের ব্যবস্থা রয়েছে। শিরোমণি থেকে আসছি ফ্যামিলি ট্যুরে এখানে, আর এখানকার প্লেসটা আমি মুখ থেকে আগে শুনছি যে এটা অনেক সুন্দর, কিন্তু ওইভাবে আসলে দেখা হয়নি। এই ফার্স্ট টাইম আসলাম, আমার কাছে অনেক ভালো লাগছে, প্লাস আমার ফ্যামিলির কাছে অনেক ভালো লাগছে। পরিবেশটা এত সুন্দর, আসলে ফ্যান্টাস্টিক, এক কথায় বলা যায়। সব রাইড উঠেছি, সব রাইড, সুইমিং পুল মিলে সব ভালো লাগছে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর এখানে পিকনিকে নিয়ে আসে, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেকই ভালো। আমরা যশোর থেকে আসছি, আমরা গতকাল রাতেও এখানে ছিলাম। সিকিউরিটি খুবই ভালো, কোনো প্রকার সমস্যা হয় না এবং খুবই ভালো ন্যাচারাল বিউটি। সব ধরনের মানুষের বিনোদনের কথা চিন্তা করে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক প্রতিষ্ঠিত হয়েছে। আসলে যুব সমাজের কথা চিন্তা করে, বিনোদন প্রিয় মানুষের কথা চিন্তা করে কিন্তু এই জেলায় একটি বড় পার্ক হয়েছে, এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিনই আসে তাদের বিনোদনের খোরাক মেটানোর জন্য। আসলে তারপরেও আমরা এই পার্কের যিনি স্বত্বাধিকারী তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কেন, কি উদ্দেশ্যে এই পার্কটি নির্মাণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এটা বাদেও আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে। আমরা ঝিনাইদহের মানুষের সঙ্গে অনেক জায়গায় বিনোদন করার জন্য গিয়েছি, আমরা সেখানে যে অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। এইভাবে আমাদের মাথার ভিতরে একটা স্বপ্ন আসে যে ঝিনাইদহে একটা ভালো বিনোদন কেন্দ্র গড়ে তোলা যায় কিনা। এই 2024 সালে আমাদের এই জোহান ড্রিম ভ্যালি পার্ক খুলনা বিভাগের শ্রেষ্ঠ পার্ক বলে অলরেডি মানুষের ভিতরে একটা ধারণা হয়েছে, এবং শ্রেষ্ঠ পার্ক বলে আমি ব্যক্তিগতভাবেও মনে করি। আগামীতে এটার জন্য আমরা আরও উপর পর্যায়ে নিয়ে যেতে পারি এবং সেই প্রত্যাশা আমরা রাখছি। আরেকটি বিষয় যে এই পার্ক হওয়ার ফলে কিন্তু এই জেলার বেশ অর্থনৈতিক উন্নয়নও ঘটেছে। এই পার্কের আশপাশ জুড়ে কিন্তু জীবন মানের উন্নয়নও ঘটেছে। তো আসলে বেশ মানুষের কর্মসংস্থানও কিন্তু তিনি করেছেন, প্রায় 200 মানুষের কর্মসংস্থান এই পার্কে হয়েছে। আমি জোহান ড্রিম ভ্যালি পার্কের স্টাফ। আমরা এখানে 200 কর্মচারী আছি, আমরা পার্কে ডিউটি করি। আমাদের একটা বড় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই পার্ক হওয়াতে, তাতে আমরা যে বেতনাদি পাই তা নিয়ে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধেই ফ্যামিলি চালাচ্ছি। কারণ আমাদের এখানে আশপাশের লোকজনের কর্মসংস্থান হয়েছে, বাইরে অনেক দোকানপাট মানে বসে, মানে সব মিলিয়ে আর কি আমাদের জেলারও একটা উন্নয়ন ঘটেছে পার্কটা হওয়াতে। বিনোদন প্রেমী ও দর্শনার্থীদের জন্য এই পার্কে রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। আর এই বিনোদনের কি কি ধরনের ব্যবস্থা রয়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করব এই পার্কে যিনি প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তার মাধ্যমে। আমাদের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সবার ধরো আনন্দের জন্য রাইডস আছে। আমাদের এখানে বিভিন্ন রাইডস আছে বাচ্চাদের জন্য, মেরিগো রাউন্ড, টুরা, হিরিসবি,
আপনার জেট কোস্টার, সুইং চেয়ার, কেপ ট্রেন, রোলার কোস্টার, নাগরদোলা এবং পাইরেট শিপ। এ বাদেও আমাদের লেকে 2টা রাইডস আছে। প্রথম লেকে আমাদের আছে প্যাডেল বোট, পিছনে যে লেক আছে ওখানে আমাদের স্পিড বোট। এছাড়াও আমাদের প্রধান আকর্ষণীয় এই ওয়াটার কিংডম। খুলনা বিভাগের ভিতরে আমাদের ওয়াটার কিংডমটা খুবই নামকরা এবং খুবই স্বচ্ছ। আমরা যথেষ্ট সম্ভব নিরাপত্তা চেষ্টা করব যাতে আমাদের কোনো বদনাম না আসে, যাতে সুনাম সহকারে আমরা এই ওয়াটার কিংডম এবং জোহান ড্রিম বিভাগের সমস্ত রাইডস চালাতে পারি, আমি এই আশা ব্যক্ত করি। আসলে শুনছিলেন ওনাদের এই পার্কে কিন্তু সব ধরনের বয়সের মানুষদের জন্য কিন্তু বিনোদনের সকল ব্যবস্থায় রয়েছে। তো এই ছিল এই পার্কের ঘুরে সর্বশেষ পার্কে কি কি বিনোদন রয়েছে আমরা আপনাদের মাঝে সেটি কিন্তু আজ তুলে ধরলাম। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে যখন জুবুথুবু জনজীবন, এরই মধ্যে হাফাতা শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন ইজি বাইক চালক আলমগীর হোসেন। তীব্র কনকনে ঠান্ডাও অনুভূত হয় না তার শরীরে। চুয়াডাঙ্গার ইজি বাইক চালক আলমগীর হোসেন 8.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন একটি হাফ হাতা শার্ট পরে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে, সাথে উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় হাড় কাঁপানো শীত। তীব্র শীতে জুবুথুবু জনজীবন। এমন অবস্থায় আলমগীর জানান, তাপমাত্রা যতই কম থাকুক না কেন কোনো রকম শীতই অনুভূত হয় না তার। যদি বরফও পড়ে, আমি বিভিন্ন জায়গায় আপনার এই শীত হোক আর যাই হোক আমি এইভাবেই ঘুরি। আল্লাহ দিলে আমি এটা সহ্য করতে পারি। শীত বা গরম আমার কাছে কোনো ব্যাপার না। পৌষ কি আর মাঘ কি, যত বড় শীত পড়ুক সে এইভাবেই পাতলা একটা টিস্যু শার্ট পরে সে আমাদের কাছে আসে এবং এইভাবে চলাফেরা করে। সে তার কাছে শীত বলে কোনো কিছু নাই। ড্রাইভার ভাইকে দেখছি শুধু একটু শার্ট পরে দাঁড়িয়ে আছে। তা আমি বলছি আপনার শীত লাগছে না? তো সে বলতেছে না, আমি গরম হোক শীত হোক এইভাবেই একটা জামা গায়ে দিয়ে সবসময় থাকি, শীতে আমার কোনো শীত লাগে না। তো দেখি বিষয়টা খুবই আশ্চর্যজনক লাগলো। ওনার শীত নেই বলাই যায়, ওনার অতিরিক্ত গরম, সবসময় ওনার শরীর গরম থাকে। মাসে আপনার হাফ শার্ট গায়ে দেয় শীতের সময়ও। এত কনকনে শীত, আমরা জ্যাকেট গায়ে দিয়ে প্রচণ্ড শীতে সড়সড় হয়ে যাচ্ছি, অথচ আমাদের আলমগীর ওই হাফ শার্ট গায়ে দিয়ে বোতাম খুলে কীভাবে যে থাকে বলে আমার শীত লাগে। আলমগীরের শরীরে হরমোনজনিত সমস্যার কারণে শীতের অনুভূতি কম বলে জানান চিকিৎসক। আলমগীরের সম্ভবত থাইরয়েড হরমোন বেশি আছে, অথবা সোয়েট গ্ল্যান্ড, ঘামের গ্রন্থি, এটার সংখ্যা কম আছে, যার ফলে শীতের অনুভূতিটা ওর কম। আমাদের মেডিকেল গ্রাউন্ডে এটাই ওর শীত কম লাগার সম্ভাব্য কারণ। চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।